আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি অবনী। সো আজকের ক্লাসে আমরা যে টপিকটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে এসএসসি বায়োলজির চ্যাপ্টার 11-এর উদ্ভিদের প্রজনন সম্পর্কে। সো এটা হচ্ছে পার্ট 2। পার্ট 1 হচ্ছে আমি ফুল সম্পর্কে বলেছি। সো সেটা সম্পর্কে ভালো ধারণা থাকতে হলে তোমরা পার্ট 1 দেখে আসতে পারো। আর পার্ট 3-তে আমি হচ্ছে প্রাণীর প্রজনন সম্পর্কে বলবো। সো উদ্ভিদের প্রজননটা অনেকের কাছেই কঠিন লাগতে পারে। সো এটা আমি আশা করি আজকে এমনভাবে বলবো যাতে করে সবার কাছে সহজ লাগে। এখন দেখো তোমরা জানো যে সাধারণত উন্নত শ্রেণীর জীবে যে প্রজননটা দেখা যায় সেখানে পুং এবং স্ত্রী গ্যামেটের মিলনের প্রয়োজন পড়ে। এর ফলে যে জাইগোটটা ফর্ম হয় সেই জাইগোট বিভাজিত হতে হতেই উদ্ভিদ বা প্রাণী গঠিত হচ্ছে। সো এই যে এই পুং গ্যামেটোফাইটের উৎপত্তি, স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি, নিষেক, নতুন স্পোরোফাইট গঠন, এগুলো তোমাদের কাছে নতুন ওয়ার্ড মনে হতে পারে, বাট তোমরা যদি একটু ভেঙে ভেঙে শব্দগুলো পড়ো তাহলেই অ্যাকচুয়ালি তোমরা অ্যান্সার পেয়ে যাবে এগুলো অ্যাকচুয়ালি কী। তোমরা পুং মানে কি জানো? পুং মানে হচ্ছে মেল, আর গ্যামেট মানে হচ্ছে তোমার জনন কোষ, আর ফাইট মানে তোমরা নিশ্চয়ই ফাইটো হরমোন পড়েছো, সেটা কি উদ্ভিদের হরমোন। সো এই পুং গ্যামেটোফাইটের উৎপত্তি মানে হচ্ছে উদ্ভিদের পুং জনন কোষের উৎপত্তি। তোমরা যদি একটু এই শব্দগুলো বিশ্লেষণ করে পড়ো তাহলেই তোমরা অ্যান্সারটা পেয়ে যাবে। ঠিক তেমনি স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি মানে স্ত্রী জনন কোষের উৎপত্তি, এবং সেটা কিসের? ফাইট বলতে বুঝিয়েছে কি উদ্ভিদ। ঠিক তেমনি নিষেক তো তোমরা জানোই, এই পুং জনন কোষ এবং স্ত্রী জনন কোষ মিলে যে ডিপ্লয়েড ফর্মটা হবে সেটাই হচ্ছে তোমার নিষেক। আর নতুন স্পোরোফাইট গঠন, এটা অনেকের কাছে নতুন একটা ওয়ার্ড মনে হতে পারে, বাট এই নতুন স্পোরোফাইট গঠন বলতে অ্যাকচুয়ালি বোঝায় হচ্ছে উদ্ভিদের যে ডিপ্লয়েড অবস্থা, অর্থাৎ পুং জননকোষ এবং স্ত্রী জননকোষ মিলনের ফলে যে ডিপ্লয়েড অবস্থাটা গঠিত হচ্ছে সেটাই হচ্ছে তোমার নতুন স্পোরোফাইট গঠন। তাহলে আমি এতক্ষণ যা যা বললাম সেগুলো আমি একটু লিখে নিচ্ছি যাতে করে তোমাদের জিনিসগুলো মনে থাকে। এই পুং গ্যামেটোফাইটের উৎপত্তি কি বলেছি? সেটা হচ্ছে পুং জননকোষের উৎপত্তি। আর স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি বলতে কি বুঝিয়েছি? সেটা হচ্ছে তোমার স্ত্রী জননকোষের উৎপত্তি। এই পুং জননকোষ বলতে মূলত বোঝায় হচ্ছে তোমার কাকে? সেটা হচ্ছে শুক্রাণুকে, এবং স্ত্রী জননকোষ বলতে বোঝানো হচ্ছে তোমার ডিম্বাণুকে। তাহলে এটা কি শুক্রাণু আর এটা কি ডিম্বাণু? তো এই শুক্রাণু আর ডিম্বাণু মিলিত হয়ে যে তোমার ফর্মটা গঠিত করে সেটাই হচ্ছে কি তোমার জাইগোট। এই নিষেক বলতে মূলত বোঝানো হচ্ছে এই শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের ফলে যে 2n বিশিষ্ট কোষটা গঠিত হচ্ছে না সেটাকেই। আর নতুন স্পোরোফাইট গঠন বলতে বোঝানো হচ্ছে যে উদ্ভিদের যে তোমার এই পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট মিলনের ফলে যে ডিপ্লয়েড অবস্থাটা সৃষ্টি হচ্ছে সেটাই হচ্ছে তোমার এই নতুন স্পোরোফাইট গঠন। তাহলে এটা কি বলেছি? সো আমি হচ্ছে পুং গ্যামেটোফাইট, স্ত্রী গ্যামেটোফাইট, নিষেক এবং নতুন স্পোরোফাইট গঠন সম্পর্কে তোমাদেরকে একটু ধারণা দিয়ে রাখলাম। এখন হচ্ছে আমরা এগুলো সম্পর্কে বিস্তারিত জানব। আমরা প্রথমেই জানবো হচ্ছে পুং গ্যামেটোফাইটের উৎপত্তিটা কিভাবে ঘটছে। সো এই পুং গ্যামেটোফাইটের উৎপত্তিটা জানতে হলেই আমাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে পুং স্তবক। আমরা প্রথম পার্টে কি দেখেছিলাম? যে কতগুলো পুং কেশর মিলে হচ্ছে একটা পুং স্তবক গঠিত হয়। সো এই জন্যে হচ্ছে পুং গ্যামেটোফাইটের উৎপত্তি ভালোভাবে বুঝতে হলে আমাদেরকে একটা পুং কেশর দেখতে হবে। এইটা হচ্ছে ধরো একটা পুং কেশর। তোমরা জানো পুংকেশর দেখতে কীরকম হয় যদি প্রথম পার্টটা দেখে থাকো। সো এটা হচ্ছে মূলত পুংকেশর। তোমরা শিখেছিলে কি পুংকেশরের যে দণ্ডের মতো অংশ সেটাকে কি বলা হয়? পুংদণ্ড, এবং শীর্ষে যে থলির মতো অংশ সেটাকে কি বলা হয়? পরাগধানী বা পরাগথলি বলা হয়। তাহলে এটা কি পরাগধানী বা পরাগথলি, আর এটা হচ্ছে পুংদণ্ড। সো তোমরা দেখতে পাচ্ছ যে এই পুং কেশরের কী কী অংশ। এখন দেখো, তোমরা অনেক সময় যদি দেখো যে ফুলে কিছু স্টিকি টাইপের কিছু সাবস্ট্যান্স থাকে যেগুলোকে বলা হয় হচ্ছে তোমার পরাগরেণু। এই পরাগরেণু যে কথা, পরাগ একই কথা, এই পরাগরেণুর উৎপত্তি ঘটেই হচ্ছে তোমার কোথায়? এই পরাগধানীতে উৎপত্তি ঘটছে, এবং তারা হচ্ছে এই পরাগথলির উপরেই সজ্জিত থাকছে। এখন দেখো এই পুংদণ্ড এই পরাগথলিকে যে লেভেলে সংযুক্ত করছে, অর্থাৎ এই অংশটা, এটাকে বলা হয় হচ্ছে যোজনী। এখন
পুং গ্যামেটোফাইট যেটা অর্থাৎ উদ্ভিদের পুং জনন কোষ যেটা, সেটা হচ্ছে উৎপত্তি ঘটে এই পরাগরেণু থেকেই। তাহলে তোমাদের যদি বইয়ের ভাষায় বলা যায় তাহলে হচ্ছে পরাগরেণু পুং গ্যামেটোফাইটের প্রধান কোষ, মানে হচ্ছে পরাগরেণু যেটা অর্থাৎ এই পরাগধানীতে যেগুলো সজ্জিত থাকে এগুলো প্রথমে আবির্ভূত হয়, সেখান থেকেই এই পুং গ্যামেটোফাইটের উৎপত্তিটা ঘটে। ক্লিয়ার? এখন দেখো এই যে এই একটা পুং জনন কোষ আর একটা স্ত্রী জনন কোষ, এই পুং জনন কোষ আর স্ত্রী জনন কোষের মিলনের সময় কিন্তু উভয়ই হ্যাপ্লয়েড থাকবে ডিপ্লয়েড জীবের ক্ষেত্রে। কারণ হচ্ছে যদি ডিপ্লয়েডের যদি নিষেক হয় তাহলে যে প্রজাতির বৈশিষ্ট্য সেটা বজায় থাকবে না, এই জন্যে হচ্ছে তোমার হ্যাপ্লয়েড হতে হবে। এই পরাগরেণু যেটা, এটা তো একটা ডিপ্লয়েড কোষ, রাইট? এই ডিপ্লয়েড নিউক্লিয়াসের অবশ্যই হচ্ছে তোমার তাহলে মিওসিস বিভাজন ঘটতে হবে। তাহলে এই জায়গা থেকে আমি একটা পরাগরেণু নিচ্ছি। এই পরাগরেণুটা কিন্তু ডিপ্লয়েড, মানে হচ্ছে এই পরাগরেণু প্রথমে যেটা থাকবে ডিপ্লয়েডই থাকবে, কারণ উদ্ভিদ হচ্ছে একটা ডিপ্লয়েড জীব। তাহলে এটা হচ্ছে তোমার ডিপ্লয়েড থাকলো। এখন এই পুংজনন কোষকে যেহেতু অবশ্যই হ্যাপ্লয়েড, মানে হচ্ছে এন হতে হবে, তাহলে যেটা করতে হবে এই 2n থেকে n হতে গেলে মিওসিস কোষ বিভাজন ঘটতে হবে। এই মিওসিস কোষ বিভাজন ঘটতে হলে যেটা হবে তোমার একটা কোষ থেকে 4টা কোষের সৃষ্টি হবে। এই একটা কোষ, এই 2n থেকে যে n এর উৎপত্তি ঘটলো, এই 4টা কোষই কিন্তু এখন হ্যাপ্লয়েড। এই 4টা কোষেই তোমার একই মেকানিজম ঘটবে, অর্থাৎ 4টা কোষে আমি এখন যেটা দেখাবো সেটাই ঘটবে, অর্থাৎ তোমার নালিকা নিউক্লিয়াস প্রোডাকশন হবে, জেনারেটিভ নিউক্লিয়াস প্রোডাকশন হবে। সো এগুলো কিভাবে হচ্ছে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। সো তোমরা হচ্ছে আমি এখন একটা কোষ নিয়ে কাজ করছি, যেহেতু সবগুলোতে একই মেকানিজম ঘটবে। এই একটা হ্যাপ্লয়েড পরাগরেণু আমি এই জায়গায় ধরো নিলাম। এই হ্যাপ্লয়েড পরাগরেণুতে যেটা হবে সেটা হচ্ছে মাইটোটিক সেল ডিভিশন ঘটবে। অবশ্যই মনে রাখবে এটা হচ্ছে মাইটোটিক সেল ডিভিশন। এই মাইটোটিক সেল ডিভিশন সম্পর্কে বলতে গেলে যেটা তোমরা অনেক সময় বুঝো সেটা হচ্ছে বইয়ের প্রিন্টিং মিস্টেক, যে মাইটোসিস হওয়ার কথা মাইটোটিক লিখেছে। তাহলে তোমাদের অবশ্যই একটু মিলিয়ে দেখা উচিত যে এটা কি মাইটোসিসের সাথে কি মিলে কিনা, তারপরে বলা উচিত যে এটা প্রিন্টিং মিস্টেক কিনা। কারণ মাইটোসিসের সাথে এটা অবশ্যই হচ্ছে তোমার ডিফারেন্স রয়েছে, যেমন আমার টিচারও প্রথমে বলেছিল যে এটা প্রিন্টিং মিস্টেক। সো আজকে আমি তোমাদেরকে বলবো মাইটোটিক আর মাইটোসিসের মধ্যে ডিফারেন্সটা কী। এখন দেখো, তোমরা জানো যে সাধারণত কোনো কোষে আগে ক্যারিওকাইনেসিস ঘটে এবং পরে যেটা হয় সেটা হচ্ছে তোমার সাইটোকাইনেসিস ঘটে। ক্যারিওন মানে বলেছিলাম কি নিউক্লিয়াস, তোমরা যদি তৃতীয় অধ্যায়ের ভিডিওটা দেখে থাকো, এই ক্যারিওন মানে কি নিউক্লিয়াস, মানে হচ্ছে ক্যারিওকাইনেসিস মানে হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন ঘটে। আর পরে কি হয়, সাইটোপ্লাজমের বিভাজন ঘটে, অর্থাৎ এই নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে যে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু রয়েছে সেগুলো সুষমভাবে বিন্যস্ত হবে। এটাই হচ্ছে তোমার সাধারণত মাইটোসিস সেল ডিভিশনের ক্ষেত্রে ঘটে থাকে। আর যখন মাইটোটিক সেল ডিভিশনটা কি সেটা বলছি, যখন হচ্ছে তোমার কোনো সেলে শুধুমাত্র নিউক্লিয়াসের বিভাজন ঘটবে। আমি কিন্তু সেটাও দেখিয়েছিলাম যে নিউক্লিয়াসের বিভাজন ঘটলে তোমার একটা কোষেই হচ্ছে কয়েকটা নিউক্লিয়াস থাকবে, অর্থাৎ সাইটোপ্লাজমীয় বিভাজন যদি না ঘটে, অর্থাৎ সাইটোকাইনেসিস না ঘটলে একটা অপত্য কোষেই হচ্ছে তোমার 2টা নিউক্লিয়াস অবস্থান করবে। এই একই কোষে যখন 2টা নিউক্লিয়াস অবস্থান করবে সেটাকেই বলা হয় হচ্ছে মাইটোটিক সেল ডিভিশন। তাহলে এই যে হ্যাপ্লয়েড পরাগরেণুটা নিলাম, তাহলে আশা করি মাইটোটিক সেল ডিভিশন সম্পর্কে তোমরা বুঝেছো। এই জায়গায় যখন মাইটোটিক সেল ডিভিশনটা ঘটবে তখন আমরা একটা কোষেই দেখতে পারবো যে 2টা নিউক্লিয়াস অবস্থান করছে। সেটা কিভাবে, এই যে এই নিউক্লিয়াসের বিভাজনটা ঘটছে, এটাকে তো সাইটোপ্লাজমের বিভাজন ঘটছে না, এই জন্য আমরা এভাবে 2টা কোষ দেখাচ্ছি না। এই যেই যখন নিউক্লিয়াসের বিভাজনটা ঘটছে তখন হচ্ছে তোমার দুইটা নিউক্লিয়াসের সৃষ্টি হচ্ছে। এই যে এই নিউক্লিয়াসের যে সৃষ্টি হচ্ছে এই জায়গায় হচ্ছে তোমার অসম মাইটোটিক সেল ডিভিশন ঘটবে, অর্থাৎ 2টা নিউক্লিয়াসের সম বিভাজন ঘটবে না। বিভাজন না ঘটলে যেটা হবে, একটা বড় নিউক্লিয়াস আর একটা ছোট নিউক্লিয়াস তৈরি হবে। মানে ধরো এই একটা বড় নিউক্লিয়াস আর এই একটা ছোট নিউক্লিয়াস তৈরি হবে। এটাকে তোমরা বড় কোষ অথবা ছোট কোষও বলতে পারো, কারণ একই কথা। কারণ হচ্ছে নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম থাকলেই যেহেতু আমরা কোষ বলি, সো এই জায়গায় কিন্তু নিউক্লিয়াসও আছে আর আশেপাশে সাইটোপ্লাজমও আছে। ঠিক তেমনি এই জায়গায় নিউক্লিয়াস আছে, আবার আশেপাশে সাইটোপ্লাজমও রয়েছে। সো বড় নিউক্লিয়াস বলা যে কথা, বড় কোষ বলাও একই কথা। ঠিক তেমনি হচ্ছে তোমার ছোট নিউক্লিয়াস বলা যে কথা, ছোট কোষ বলাও একই কথা। এই যে এই বড় নিউক্লিয়াস যেটা গঠিত হলো এটাকে বলা হয় হচ্ছে নালিকা নিউক্লিয়াস বা টিউব নিউক্লিয়াস।
এই নালিকা নিউক্লিয়াসের কাজ কি? এটা হচ্ছে তোমার নালী প্রোডাকশন করে বা টিউব প্রোডাকশন করে, এটাই হচ্ছে তোমার নালিকা নিউক্লিয়াসের কাজ। আর এটাকে বলা হয় হচ্ছে তোমার জেনারেটিভ নিউক্লিয়াস। জেনারেটিভ নিউক্লিয়াসটা কেন বলা হয়? কারণ হচ্ছে এটা গ্যামেট জেনারেট করে। দেখো স্টেপ বাই স্টেপ পড়াচ্ছি যাতে করে তোমরা হচ্ছে বুঝতে পারো। কারণ হচ্ছে এই পুং গ্যামেটোফাইটের উৎপত্তি আগে পড়লা, এরপরে স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি মুখস্থ করলা, তাহলে কিন্তু জিনিসটা বোঝা যাবে না। এখন দেখো এটাকে কি বলেছি? জেনারেটিভ নিউক্লিয়াস। এই জেনারেটিভ নিউক্লিয়াসটা বলা হয় কেন? কারণ হচ্ছে এটা গ্যামেট জেনারেট করছে, এই জন্যই হচ্ছে এটাকে জেনারেটিভ নিউক্লিয়াস বলা হচ্ছে। তাহলে এই দুইটা জিনিস আশা করি মনে থাকবে। এখন দেখুন এই নালিকা নিউক্লিয়াসটা কি করছে? নালী প্রোডাকশন করছে। তাহলে নালী প্রোডাকশন করলে জিনিসটা দেখতে অ্যাকচুয়ালি কেমন হবে সেটা দেখতে হবে হচ্ছে তোমার এরকম। নালিকা নিউক্লিয়াসটা এই জায়গায় দিয়ে দিলাম, এটা হচ্ছে নালী প্রোডাকশন করছে। এই জায়গায় হচ্ছে এরপরে তোমার এই জেনারেটিভ নিউক্লিয়াসটা, এই নালিকা নিউক্লিয়াসটা হচ্ছে এই জেনারেটিভ নিউক্লিয়াসটাকে পথ দেখিয়ে দিচ্ছে। অর্থাৎ এই জেনারেটিভ নিউক্লিয়াসটাও এখন এই জায়গায় নালী দিয়ে বেয়ে আসবে এই জায়গায়। এখন এই নিচে চলে আসার পর এই জেনারেটিভ নিউক্লিয়াসটা, এই ছোট নিউক্লিয়াসটার যেটা বা জেনারেটিভ নিউক্লিয়াস যেটাই বলো, সেটাতে হচ্ছে আবার মাইটোটিক সেল ডিভিশন ঘটবে, মানে হচ্ছে আবার এই নিউক্লিয়াসের বিভাজনটা ঘটবে। তাহলে সেটা এই একটা জেনারেটিভ নিউক্লিয়াস থেকে এখন কি হবে? দুইটা জেনারেটিভ নিউক্লিয়াস হবে। তাহলে আমি যদি জিনিসটা আঁকি তাহলে ব্যাপারটা ঘটে হচ্ছে তোমার এরকম। এই নালিকা নিউক্লিয়াসটা হচ্ছে এখন পথ দেখিয়ে দিলে এখন এটা ভ্যানিশ হয়ে যাবে। সো এই জায়গায় একটা কোষ থেকে একটা নিউক্লিয়াস থেকে দুইটা নিউক্লিয়াস তোমার সৃষ্টি হলো, এবং এটা কিন্তু সমমাইটোটিক সেল ডিভিশন, মানে হচ্ছে এই জায়গায় নিউক্লিয়াসের তোমার সমানভাবে বিভাজন হবে। এই যে এই ছোট নিউক্লিয়াস দুইটা যে তোমার তৈরি হলো, এই ছোট নিউক্লিয়াস দুইটাকে বলা হয় হচ্ছে তোমার পুং গ্যামেটোফাইট। আমরা কিন্তু আমাদের যে জিনিসটা পাওয়ার কথা ছিল এই জিনিসটা হচ্ছে পেয়ে গেছি, অর্থাৎ আমরা পুং গ্যামেটোফাইট পেয়ে গেছি। এখন এই পুং গ্যামেটোফাইট বা পুং জনন কোষটাই হচ্ছে তোমার প্রজননে অংশ নেবে। তাহলে এই পুং গ্যামেটোফাইটটা কীভাবে প্রজননে অংশ নিচ্ছে সেটাই আমরা এরপরে দেখব। তাহলে আমি যেগুলো বললাম সেগুলো আবার একটু রিপিট করছি। এই পরাগধানী থেকে পরাগরেণুটা উৎপন্ন হলো। এই পরাগরেণুটাকে বলা হচ্ছে পুং গ্যামেটোফাইটের প্রথম কোষ। এই পরাগরেণু যেহেতু ডিপ্লয়েড, আমরা জানি পুং জনন কোষ সাধারণত হ্যাপ্লয়েড হয়, তাই পরাগরেণুতে মিওসিস সেল ডিভিশন ঘটলো। মিওসিস সেল ডিভিশন ঘটার ফলে একটা কোষ থেকে চারটা অপত্য কোষের সৃষ্টি হলো। এই চারটা অপত্য কোষেই একই মেকানিজম ঘটবে। এই জন্য হচ্ছে আমরা একটা কোষ নিলাম। এই একটা কোষ একটা হ্যাপ্লয়েড পরাগরেণু নেওয়ার পরে এই নিউক্লিয়াসের হচ্ছে তোমার অসম মাইটোটিক সেল ডিভিশন ঘটবে, মানে হচ্ছে নিউক্লিয়াসের সমবিভাজন ঘটবে না। একটা বড় নিউক্লিয়াস সৃষ্টি হবে বা একটা বড় কোষ সৃষ্টি হবে, আর একটা ছোট কোষ সৃষ্টি হবে। বড়টাকে বলা হচ্ছে নালিকা নিউক্লিয়াস আর ছোটটাকে বলা হচ্ছে জেনারেটিভ নিউক্লিয়াস। নালিকা নিউক্লিয়াসটা হচ্ছে তোমার নালী প্রোডাকশন করে, আর জেনারেটিভ নিউক্লিয়াসটা হচ্ছে তোমার গ্যামেট জেনারেট করে। এই জেনারেটিভ নিউক্লিয়াসটা হচ্ছে নালিকা নিউক্লিয়াসটা যখন পথ দেখিয়ে দিল তখন হচ্ছে এটা নিচে চলে আসছে। এই নিচে চলে আসার পর এই জেনারেটিভ নিউক্লিয়াসটা আবার মাইটোটিক সেল ডিভিশনের মাধ্যমে দুইটা নিউক্লিয়াসে পরিণত হলো। এই দুইটা নিউক্লিয়াসকেই এখন বলা হচ্ছে কি পুং গ্যামেটোফাইট। তাহলে আশা করি তোমরা কিভাবে হচ্ছে পুং গ্যামেটোফাইটের উৎপত্তিটা হয় সেটা বুঝতে পেরেছো। আমরা এখন জানবো হচ্ছে স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি সম্পর্কে। ওকে, পুং গ্যামেটোফাইটের উৎপত্তির জন্য আমরা হচ্ছে পুং কেশর দেখেছিলাম, অর্থাৎ পুং স্তবকের একটা যে একক গঠনকারী একক পুং কেশর সেটা দেখেছিলাম। এখন এই স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তির জন্য আমরা হচ্ছে স্ত্রী স্তবককে দেখতে পারবো। এই স্ত্রী স্তবকের হচ্ছে কতগুলো গর্ভপত্র মিলে একটা স্ত্রী স্তবক গঠিত হয়। সো হচ্ছে আমরা একটা গর্ভপত্র এঁকে নিচ্ছি। ওকে, এই গর্ভপত্রের হচ্ছে তোমার তিনটা অংশ। সেই তিনটা অংশ কি কি? এই গর্ভপত্রের যে মাথার মতো অংশ সেটা হচ্ছে তোমার গর্ভমুণ্ড, অর্থাৎ মাথায় যেটা থাকে সেটাকে কি বলা হচ্ছে? গর্ভমুণ্ড। আর এই গর্ভপত্রের যে দণ্ডের মতো অংশ এটাকে বলা হচ্ছে গর্ভদণ্ড। আর এই যে ফুলা অংশটা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় হচ্ছে তোমার গর্ভাশয়।
এখন যেটা হবে সেটা হচ্ছে এই গর্ভাশয়ে যেটা ফুল অংশটা, এই জায়গায় হচ্ছে তোমার একটা আবরণ থাকে। এই গর্ভাশয়ের মধ্যেই তো তোমার ভ্রূণটা অবস্থান করবে। আমরা যেমন মানুষের ক্ষেত্রেও দেখতে পাই যে জরায়ুতে অবস্থান করে, সো সেটা হচ্ছে তোমার এই গর্ভাশয়ে হচ্ছে তোমার ভ্রূণটা অবস্থান করবে এবং এই গর্ভাশয়ের চারদিকে তোমার হচ্ছে একটা আবরণ থাকে, যেটাকে বলা হয় হচ্ছে তোমার ভ্রূণ পোষক কলা। কেন হচ্ছে এই গর্ভাশয়ের চারদিকের আবরণটাকে বলা হচ্ছে ভ্রূণ পোষক কলা, সেটা আমরা এখন জানবো। ভ্রূণ পোষক কলা বলার কারণ হচ্ছে এই তোমার আবরণটা ভ্রূণটাকে পোষণ করছে, মানে হচ্ছে এটা ভ্রূণকে যাবতীয় যে পুষ্টিগুলো দেওয়া উচিত সেগুলো দিবে এবং হচ্ছে ভ্রূণটাকে এই পুষ্টি দিয়ে এটা টিকিয়ে রাখবে। এই জন্যই হচ্ছে গর্ভাশয়ের চারদিকের যে টিস্যুটা থাকে সেটাকে বলা হয় হচ্ছে ভ্রূণ পোষক কলা। দ্যাট মিন্স এটা হচ্ছে ভ্রূণটাকে যাবতীয় পুষ্টি দিয়ে টিকিয়ে রাখবে। আমরা যেমন তোমার যখন স্ত্রী তোমার প্রজনন পর্ব, মানে হচ্ছে মানুষের যখন প্রজনন পর্ব, তখনও দেখতে পারবো যে মেনস্ট্রুয়াল সাইকেলের ক্ষেত্রে, অর্থাৎ মানুষের ক্ষেত্রে ফিমেল বডিতে হচ্ছে যে ইউটেরাস বা জরায়ুটা থাকে, সেখানেও আশেপাশে হচ্ছে তোমার এরকম টিস্যুর গ্রোথ ঘটে। যেমন জরায়ুর যে টিস্যুগুলো রয়েছে সেগুলো আমরা দেখতে পারবো এন্ডোমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম, পেরিমেট্রিয়াম। সো এই টিস্যুগুলোর হচ্ছে তোমার সেখানে গ্রোথ ঘটে। সো যখন হচ্ছে সেখানে ওভামটা বা ডিম্বাণুটা যখন আসে এবং সেটা যখন ফার্টিলাইজ বা নিষিক্ত না হয়, তখন হচ্ছে পুরোটা শেডিং হয় বা রক্ত আকারে বের হয়ে আসে। সো এটাই হচ্ছে তোমার মানুষের ক্ষেত্রে হয়। সো ওই মানুষের ক্ষেত্রেও কিন্তু ওই জরায়ুর চারপাশের টিস্যুটাই হচ্ছে ভ্রূণটাকে পুষ্টি দিবে। যখন ডিম্বাণুটা নিষিক্ত না হয় তখন হচ্ছে সেই পুষ্টিটার প্রয়োজন পড়ে না, তখন সেটা রক্ত আকারে বেরিয়ে আসে। সো সেটা হচ্ছে তোমার মানুষের ক্ষেত্রে। ঠিক তেমনি হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রেও এই ভ্রূণ পোষক কলাটা হচ্ছে এই ভ্রূণটাকে যাবতীয় পুষ্টি দিবে। এই ভ্রূণ পোষক টিস্যুতে একটা কোষ আকারে হচ্ছে সামান্য বড় হবে, যেটা হচ্ছে তোমার ডিপ্লয়েড। এই ভ্রূণ পোষক টিস্যুতে যে কোষটা হচ্ছে তোমার সামান্য বড় হবে, সেটাতে হচ্ছে তোমার মিওসিস সেল ডিভিশন করতে হবে। কারণ হচ্ছে স্ত্রী তোমার গ্যামেটোফাইট যেটা, সেটা অবশ্যই হ্যাপ্লয়েড থাকবে, কারণ হচ্ছে পুং জনন কোষ এবং স্ত্রী জনন কোষের মাধ্যমেই যে জাইগোট সেটা ফর্ম হবে। সো এই জায়গায় হচ্ছে তোমার একটা কোষ আকারে সামান্য বড় হবে। এই বড় কোষটা আমরা এখন এঁকে ফেলছি। সো এই বড় কোষটা যেহেতু হচ্ছে তোমার 2n বা ডিপ্লয়েড, তাহলে এটাতে মিওসিস বিভাজন ঘটে এখন হচ্ছে তোমার 4টা হ্যাপ্লয়েড সেল গঠন করবে। আমরা তোমার হচ্ছে যখন পুং গ্যামেটোফাইটের উৎপত্তি পড়েছি তখন দেখেছিলাম কি যে পুং জনন কোষ থেকে যে 4টা কোষ সৃষ্টি হয়েছিল সেটার প্রতিটা কোষই ক্রিয়াশীল ছিল। আমি খালি একটা দিয়ে সেটাকে দেখিয়েছি যে প্রত্যেকটা কোষেই কোন কাজটা ঘটবে, কিন্তু স্ত্রী জনন কোষ থেকে যে 4টা অপত্য কোষের সৃষ্টি হলো, এটার 3টাই হচ্ছে তোমার নষ্ট হয়ে যাবে এবং সর্বনিম্ন কোষটা হচ্ছে তোমার অবশিষ্ট থাকবে। এখন এই 3টা কোষ কেন নষ্ট হয়ে যাবে এটার অ্যান্সার আমি একটু পরেই দিব। এই যে এই তোমার একটা কোষ অবশিষ্ট থাকলো, এই একটা কোষে হচ্ছে তোমার সমমাইটোটিক কোষ বিভাজন ঘটবে। সমমাইটোটিক মানে কি, নিউক্লিয়াসের সমান বিভাজন ঘটবে, মানে সাইটোকাইনেসিস ঘটবে না। তাইলে এই জায়গায় হচ্ছে তোমার দেখাচ্ছি কিভাবে সমমাইটোটিক সেল ডিভিশনটা ঘটছে। এই তোমার একটা যে আমরা হ্যাপ্লয়েড সেল পেয়েছিলাম, এই জায়গায় 2টা নিউক্লিয়াস তৈরি হলো। এই যে তোমার যে 2টা নিউক্লিয়াসের যে সমমাইটোটিক সেল ডিভিশন ঘটলো, এই 2টা হচ্ছে এখন 2 মেরুতে অবস্থান নিবে। তখন সেটাকে বলা হয় হচ্ছে তোমার ভ্রূণথলি, কারণ হচ্ছে এটা ভ্রূণটা হচ্ছে তোমার এই জায়গায় অবস্থান করবে আর কি একটু পরে। এখন দেখো এই যে এই 2টা নিউক্লিয়াস তোমার 2বার মাইটোটিক সেল ডিভিশনের মাধ্যমে 2 মেরুতে গেল, এরপরে হচ্ছে এই জায়গায় পরপর 2বার মাইটোটিক সেল ডিভিশন ঘটবে, মানে হচ্ছে এই নিউক্লিয়াসটা আবার বিভাজিত হবে। তাহলে একবার মাইটোটিক সেল ডিভিশন ঘটলে নিউক্লিয়াসটা এভাবে বিভাজিত হয়, আবার যদি তোমার মাইটোটিক সেল ডিভিশন ঘটে তাহলে হচ্ছে আবার এইভাবে বিভাজিত হবে। তাহলে হচ্ছে আমরা একটা নিউক্লিয়াস থেকে কয়টা নিউক্লিয়াস পেলাম, 4টা। তাহলে এই 4টা হচ্ছে তোমার এই জায়গায় অবস্থান করবে। তাহলে এই জায়গায় এখন 2টার বদলে কয়টা থাকবে, 4টা থাকবে। অর্থাৎ এইটা আবার হচ্ছে তোমার 4বার বিভাজিত হয়ে তোমার 4টা কোষে পরিণত হলো। এখন যেটা হবে সেটা হচ্ছে
পুংস্তবকের ক্ষেত্রে আমি হচ্ছে রিলেট করে পড়াচ্ছি। দেখো, পুংস্তবকের ক্ষেত্রে মিওসিস বিভাজনে যে 4টা নিউক্লিয়াস পেয়েছিলাম সেটা হচ্ছে তোমার 4টা নালীর প্রোডাকশন করবে। সেখানে হচ্ছে তোমার জেনারেটিভ নিউক্লিয়াস ঢুকবে, জেনারেটিভ নিউক্লিয়াস বিভাজিত হয়ে 8টা নিউক্লিয়াসে পরিণত হবে। কারণ হচ্ছে জেনারেটিভ নিউক্লিয়াসে আবার যখন মাইটোটিক বিভাজন ঘটবে তখন হচ্ছে দুইটা তোমার পুং জননকোষের সৃষ্টি হবে, অর্থাৎ পুং গ্যামেটোফাইট তৈরি হবে এবং 4 দুগুণে 8টা গ্যামেটোফাইটের তৈরি হয়েছিল। কিন্তু এখন এই তোমার স্ত্রী স্তবক যেটা মানে হচ্ছে স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি যেটা, এই জায়গায় হচ্ছে তোমার 8টা নিউক্লিয়াস অবস্থান কিন্তু করছে। তাহলে দেখো এই 3টা নষ্ট হয়ে গেলেও কিন্তু সমতাটা আল্লাহ রেখেছেন। এখন দেখো এই যে তোমার 4টা নিউক্লিয়াস তোমার তৈরি হলো 2 মেরুতে 2টা। এখন এই 2 মেরু থেকে তোমার 2 মেরু থেকে 2টা নিউক্লিয়াস হচ্ছে মাঝখানে এসে পড়বে। তাহলে চিত্রটা কেমন হবে সেটা হচ্ছে এরকম হবে। সো এই 2 মেরু থেকে তোমার হচ্ছে 2টা নিউক্লিয়াস এই জায়গায় এসে পড়লো। আর এই 2 মেরু থেকে যখন তোমার 2টা নিউক্লিয়াস এসে পড়লো তখন এই 2টা নিউক্লিয়াসকে তোমার বলা হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াস বা গৌণ নিউক্লিয়াসও বলা হয়ে থাকে। সেকেন্ডারি নিউক্লিয়াস বলা হয় কারণ হচ্ছে 2টা নিউক্লিয়াস এই জন্যে। এখন দেখো এই যে তোমার যে 2 মেরুতে 3টা করে তোমার কোষ রয়েছে, এই যে এই তোমার এই দিকের যে 3টা কোষ, এই 3টাই কিন্তু ডিম্বাণু না। এখন যদি আমি চিত্রটাকে বইয়ে যেভাবে আসছে সেভাবে দেখিয়ে নিই তাহলে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। সো এই যে তোমার এই মেরুতে যে 3টা নিউক্লিয়াস আছে, এই 3টাই কিন্তু তোমার ডিম্বাণু না, মানে 3টাই কিন্তু স্ত্রী গ্যামেটোফাইট না। এর মধ্যে হচ্ছে তোমার একটাই রিয়েল ডিম্বাণু, সেটা হচ্ছে তোমার এইটা মাঝখানের যেটা, সেটা হচ্ছে কি তোমার ডিম্বাণু। আর এই ডিম্বাণুর পাশে যে 2টা সেল, ডিম্বাণুটা যেহেতু স্পেশাল এই জন্য হচ্ছে তোমার এইটা হচ্ছে তোমার সাপোর্টিভ সেল, মানে হচ্ছে এই 2টা হচ্ছে তোমার এই ডিম্বাণুটাকে সহযোগিতা করছে এবং যাবতীয় পুষ্টি উপাদান দিয়ে ডিম্বাণুটাকে টিকিয়ে রাখছে। তাহলে এটাকে কি বললাম? সাপোর্টিভ সেল, বা এটাকে কি বলা হয়? সহকারী কোষও বলা হয়ে থাকে। এখন দেখো এই যে এটা যে তোমার ডিম্বাণুটাকে পুষ্টি উপাদান দিয়ে তোমার টিকিয়ে রাখছে, এর বিপরীতেও কিন্তু তোমরা 3টা কোষকে দেখতে পাচ্ছ। এই বিপরীতে দেখে এগুলোকে বলা হয় হচ্ছে তোমার অ্যান্টিপোডাল সেল বা প্রতিপাদ কোষ। অপোজিট ডিরেকশনে থাকলে সেটাকে কি বলা হবে? অ্যান্টিপোডাল বা প্রতিপাদ কোষ বলা হচ্ছে। তাহলে আশা করি এইটুকু জিনিস তোমরা ক্লিয়ার হয়েছো। এখন আমরা জানবো হচ্ছে তোমার নিষেক সম্পর্কে। তোমার এই জিনিসটাই হচ্ছে এই জায়গায় ঘটছে, অর্থাৎ এই ভ্রূণপোষক কলায় একটা টিস্যু আকারে সামান্য বড় হলো। এই বড় হওয়ার পরে সেটাতে হচ্ছে তোমার মিওসিস সেল ডিভিশন ঘটলো, এই 3টা তোমার নষ্ট হয়ে গেল। আর সর্বনিম্ন কোষটায় তোমার এই মেকানিজমগুলো ঘটলো। এর ফলে যেটা হলো তোমার প্রথমে হচ্ছে মাইটোটিক সেল ডিভিশন ঘটে, 2টা 2 মেরুতে গেল। এগুলোতে আবার হচ্ছে তোমার মাইটোটিক সেল ডিভিশন ঘটে, আবার হচ্ছে 4টা তোমার নিউক্লিয়াসে পরিণত হলো। এই 4টা নিউক্লিয়াস থেকে 2টা নিউক্লিয়াস হচ্ছে তোমার মাঝখানে চলে আসলো এবং 2টা হচ্ছে তোমার একটা হচ্ছে তোমার অপোজিট ডিরেকশনে অবস্থান করছে, সেটাকে বলা হয় হচ্ছে অ্যান্টিপোডাল সেল। আর বাকি যে 3টা তোমার এই জায়গায় অবস্থান করছে এর মধ্যে মাঝখানেরটাকে বলা হচ্ছে ডিম্বাণু, আর পাশের 2টাকে বলা হচ্ছে কি সাপোর্টিভ সেল। সো এই তোমার যে জিনিসটা, এই জিনিসটাই হচ্ছে এই জায়গায় ঘটে, অর্থাৎ এই জায়গায় অ্যান্টিপোডাল সেল থাকে, সেকেন্ডারি নিউক্লিয়াস থাকে, ডিম্বাণু থাকছে, সাপোর্টিভ সেলগুলো থাকছে। তাহলে আশা করি এই যে এইটুকু জিনিস এতক্ষণ ধরে যা পড়ালাম তা তোমরা ক্লিয়ার করতে পেরেছো। এখন আমরা জানবো হচ্ছে নিষেক সম্পর্কে। নিষেক বা ফার্টিলাইজেশন সম্পর্কে জানতে হলে এখন পুং এবং স্ত্রী স্তবক দুটো নিয়েই হচ্ছে আমাদের কাজ করতে হবে। কারণ হচ্ছে আমরা জানি হচ্ছে পুং জননকোষ এবং স্ত্রী জননকোষে মিলেই হচ্ছে তোমার যে নিষেকটা সেটা সংঘটিত হচ্ছে। এখন এই নিষেকটা হয় মূলত হচ্ছে তোমার পরাগায়নের মাধ্যমে উদ্ভিদে। এই পরাগথলিতে যখন তোমার হচ্ছে পরাগ রেণু থেকে যখন পরাগ নালী তৈরি হচ্ছে তখনও হচ্ছে তোমার গর্ভমুণ্ডে পতিত হতে পারে, আর এরপরে হচ্ছে তোমার নালীটা প্রোডাকশন করতে পারে। মানে হচ্ছে পরাগথলিতে যখন তোমার পরাগ রেণুটা থাকছে তখনও হচ্ছে তোমার যে নালী সেটা প্রোডাকশন করতে পারে। আবার পরাগ রেণু যেহেতু তোমার হচ্ছে এক এক সময়ে তৈরি হয়েছে, এই জন্যে হচ্ছে তোমার নির্ভর করছে তোমার পরাগায়নের সময় কোন পরাগ রেণুটা মৌমাছির গায়ে পড়ে সেটা হচ্ছে তোমার স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে পতিত হচ্ছে। সেটাই হচ্ছে তোমার এই জিনিসটার উপরেই নির্ভর করছে যে কখন হচ্ছে তোমার নালী প্রোডাকশন হওয়ার পরে সেটা যদি স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে পতিত হয়
হয় তাহলে তো খুব ভালো, নালীটা আর স্ত্রী ফুলে যে তোমার প্রোডাকশন হতে হলো না। আর যদি নালী প্রোডাকশনের আগে তোমার পরাগ রেণুটাই যদি তোমার হচ্ছে ফুলের কোনো মৌমাছি বা ভ্রমরার গায়ে হচ্ছে তোমার লাগে, সেটা যদি তোমার গর্ভমুণ্ডে পতিত হয় তাহলে হচ্ছে সেই জায়গায় যে নালীটা প্রোডাকশন হবে। এখন দেখো এই নিষেকটা কিভাবে তোমার হচ্ছে। এটা হচ্ছে তোমার একটা স্ত্রী ফুলের গর্ভপত্র। এই গর্ভপত্রগুলো মিলেই হচ্ছে তোমার যে স্ত্রী স্তবক সেটা তৈরি হয়। এখন দেখো এই জায়গায় তো তোমার হচ্ছে ভ্রূণপোষক কলায় ডিম্বাণুটা তৈরি হচ্ছে, এই জায়গায় ভ্রূণপোষক কলা থাকে। সো এই ধরো হচ্ছে তোমার একটা ফুল, এই একটা ফুল। সো এই ফুলে তোমার একটা মৌমাছি বা কোনো পোকামাকড় হচ্ছে তোমার পড়লো। এইটা যখন তোমার পড়লো সেটা হচ্ছে যখন তোমার এই ফুলে যাবে, এই ফুল থেকে হচ্ছে তোমার পরাগ রেণুটাকে নিল। যখন হচ্ছে তোমার এই ফুলে যাবে তখন হচ্ছে এই পরাগ যে রেণুটা তোমার নিল এখান থেকে, সেটা হচ্ছে তোমার এই স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে পতিত হবে। এই পরাগ রেণুটা স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে পতিত হলো। এখন দেখো এই পুং গ্যামেট যেটা, অর্থাৎ তোমার পুং জনন কোষ যেটা, সেটাকে তো তোমার হচ্ছে এই স্ত্রী ফুলের কাছে যেতে হবে, মানে হচ্ছে এই স্ত্রী গ্যামেটের কাছে তোমার যেতে হবে। এই স্ত্রী গ্যামেটের কাছে যখন এই পরাগ রেণুটা যায়, অর্থাৎ নালী প্রোডাকশন করতে করতে এই ডিম্বাণুর কাছে গেল। এই নালী প্রোডাকশন করতে করতে যখন তোমার ডিম্বাণুর কাছে গেল তখন হচ্ছে এই পুং জনন কোষের, অর্থাৎ যে তোমার দুইটা গ্যামেট জেনারেট করেছিল তোমরা দেখেছিল, এই পুং গ্যামেটের একটা মিলিত হবে হচ্ছে তোমার এই ডিম্বাণুর সাথে, আরেকটা মিলিত হবে হচ্ছে তোমার এই সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে। যেহেতু দুইটা কিন্তু আমরা পুং গ্যামেট পেয়েছিলাম, একটাকে কি বলা হয়েছিল তোমার, একটা হচ্ছে নালী প্রোডাকশন করে করে ওই জেনারেটিভ নিউক্লিয়াসটা যখন নিচে চলে এসেছিলো তখন কিন্তু তোমার দুইটা পুং গ্যামেট আমরা পেয়েছিলাম। সো এই দুইটা পুং গ্যামেটের একটা ডিম্বাণুর সাথে মিলিত হচ্ছে, আরেকটা তোমার হচ্ছে যে সেকেন্ডারি নিউক্লিয়াস সেটার সাথে মিলিত হচ্ছে। এখন তোমরা সাধারণত দেখতে পাও যে প্রাণী জগতে হচ্ছে সিঙ্গেল ফার্টিলাইজেশন ঘটে, মানে হচ্ছে তোমার নিষেক একবারই ঘটে, কিন্তু এখানে কিন্তু তোমার নিষেক দুইবার ঘটছে। মানে হচ্ছে একবার হচ্ছে ডিম্বাণুটা তোমার মিলিত হচ্ছে এই একবার হচ্ছে তোমার পুং গ্যামেটটা মিলিত হচ্ছে এই ডিম্বাণুর সাথে, আরেকবার মিলিত হচ্ছে এই যে তোমার সেকেন্ডারি নিউক্লিয়াস সেটার সাথে। সো এটা হচ্ছে তোমার বলা হয় হচ্ছে এটাকে দ্বিনিষেক বা ডাবল ফার্টিলাইজেশন বলা হয়। তাহলে দ্বিনিষেক কি সেটা যদি তোমাদের পরীক্ষায় সংজ্ঞা আসে তাহলে কিভাবে দিবে যে উদ্ভিদের পুং গ্যামেট দুটি যদি সমসাময়িকভাবে, একটা পুং গ্যামেট যদি ডিম্বাণুর সাথে আরেকটা যদি পুং গ্যামেট সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলিত হয় তাহলে এই প্রক্রিয়াকেই বলা হয় হচ্ছে তোমার দ্বিনিষেক। তাহলে দ্বিনিষেকটা কি, আশা করি সেটা বুঝতে পেরেছো। এখন এই যে চিত্রটা এঁকেছি, এই চিত্রটা যদি আমি এখন তোমাদেরকে একটু দেখাই ফুলের না দিয়ে, তাহলে জিনিসটা দেখতে হবে হচ্ছে এরকম। অর্থাৎ যে দুইটা গ্যামেট জেনারেট করলো এর একটা ডিম্বাণুর সাথে মিলিত হয়েছে, আরেকটা হচ্ছে তোমার এই যে সেকেন্ডারি নিউক্লিয়াস সেটার সাথে মিলিত হয়েছে। এখন দেখো তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, এটা কিন্তু হচ্ছে তোমার 2n, যেহেতু এটা হচ্ছে তোমার জাইগোট, অর্থাৎ ডিম্বাণু আর যে শুক্রাণু সেটা মিলিত হয়েছে, তাহলে এটা কি তোমার জাইগোট। এই জাইগোটটা কিন্তু 2n, আর এই যে এই সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে যেটা মিলিত হয়েছে সেটা হচ্ছে তোমার 3n। এখন তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে এই জায়গায় তো হচ্ছে 3টা নিউক্লিয়াস, তাহলে তো 4n হওয়া উচিত, কারণ হচ্ছে 3টা নিউক্লিয়াসের সাথে যে আরেকটা তোমার পুং জনন কোষ মিলিত হয়েছে, তাহলে তো অবশ্যই 4n হওয়া উচিত। কিন্তু 4n না কেন? এই জায়গায় হচ্ছে নিউক্লিয়াসটা মিলিত হয়েছে তোমার ডিম্বাণুর সাথে, সাপোর্টিং সেলের সাথে কিন্তু না, তাই হচ্ছে এটা 2n। কিন্তু এই জায়গায় হচ্ছে পুং গ্যামেট যেটা, সেটা হচ্ছে মিলিত হয়েছে তোমার যে সেকেন্ডারি নিউক্লিয়াস সেটার সাথে। তাহলে সেকেন্ডারি নিউক্লিয়াস আগে থেকেই তো 2n ছিল, তাহলে এটার সাথে যখন আরেকটা তোমার গ্যামেট মিলিত হলো তখন যেটা হবে সেটা অবশ্যই 3n হবে। আর এটা যেহেতু তোমার ডিম্বাণুর সাথেই মিলিত হয়েছে এজন্য এটাকে কি বলা হচ্ছে তোমার 2n বলা হচ্ছে, 4n বলা হচ্ছে না। এখন দেখো এই যে এই ডাবল ফার্টিলাইজেশনটা যে হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে, এই ডাবল ফার্টিলাইজেশনের ফজিলতটা কি, মানে হচ্ছে এটার উপকারিতাটা কি হচ্ছে, এই যে 3n যে তোমার নিউক্লিয়াসটা হচ্ছে এটাকে বলা হয় হচ্ছে তোমার শস্য নিউক্লিয়াস। কেন হচ্ছে এই শস্যটা উৎপাদন হওয়ার প্রয়োজন? এই শস্য উৎপাদন হওয়ার কারণে হচ্ছে
সাধারণত আমরা দেখতে পারি যে মানুষের ক্ষেত্রে যখন তোমার প্রাণীটা তোমার মায়ের গর্ভ থেকে বের হয়ে যায় তখন হচ্ছে সেটা তোমার পৃথিবীতে আসার পরে খাওয়া দাওয়া করতে থাকে, ভালোভাবে চলতে থাকে। কিন্তু এই শস্য উৎপাদন হওয়ার কারণ হচ্ছে উদ্ভিদের যে বীজ তৈরি হলো সেটা কিন্তু সাথে সাথে তোমার মাটিতে নিয়ে লাগানো হচ্ছে না, কতক্ষণ বাসায় রাখা হচ্ছে। আবার হচ্ছে তোমার এই জায়গায় যে তোমার সাপোর্টিভ সেলগুলো ছিল, এই সাপোর্টিভ সেলগুলোও কিন্তু তোমার এই ডিম্বাণুটাকে এনাফ পুষ্টি দেওয়ার জন্য হচ্ছে তোমার এনাফ না। এই জন্যে হচ্ছে তোমার এই শস্য নিউক্লিয়াসটা তোমার প্রয়োজন। কারণ হচ্ছে এই জাইগোটের সাপোর্টিং সেলের সাপোর্ট দেওয়া শেষ হলে হচ্ছে তোমার এই শস্য নিউক্লিয়াসটাই হচ্ছে তোমার সাপোর্ট দেবে। আবার এই বীজের যখন অঙ্কুরোদ্গম হয় তখন কিন্তু এটার আর কোনো ইম্পর্টেন্স থাকে না, তখন হচ্ছে এটা নষ্ট হয়ে যায়। কারণ হচ্ছে তখন তো মাটি থেকেই পুষ্টি নিতে পারে। এই জন্যই হচ্ছে তোমার এই শস্য নিউক্লিয়াসটা এত প্রয়োজন। কারণ হচ্ছে এই তোমার যে সহকারী সেল যেগুলো সেগুলো হচ্ছে এই পুষ্টির জন্য এনাফ না, অবশ্যই হচ্ছে তোমার এইগুলোকেও প্রয়োজন। এই জন্যই হচ্ছে মূলত এই নিষেকটা উদ্ভিদে হয়ে থাকে। এই নতুন স্পোরোফাইটের গঠন আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যখন সাধারণ ধারণাটা দিয়েছিলাম যে স্পোরোফাইট মানে হচ্ছে দুইটা গ্যামেটের মিলনের ফলে যে ডিপ্লয়েড অবস্থা, সেটাই মানে দুইটা ডিপ্লয়েড উদ্ভিদ কিভাবে তৈরি হবে সেটাই হচ্ছে তোমার স্পোরোফাইট দশা। এখন দেখো এই জাইগোটের যখন তোমার মাইটোসিস সেল ডিভিশন হবে সেটা হচ্ছে তোমার লক্ষ লক্ষ কোষে তোমার পরিণত হবে। যেমন আমরা প্রাণীর ক্ষেত্রেও দেখবো এই জাইগোটটা যে ক্রমাগত কোষ বিভাজন যেটাকে ক্লিভেজ বলা হয়, সো ক্রমাগত কোষ বিভাজনের ফলে লক্ষ লক্ষ কোষ তোমার তৈরি হবে। এই জাইগোট যেটা, এই জাইগোটের বিভাজন কিন্তু তোমার অনুপ্রস্থেও হতে পারে আবার অনুদৈর্ঘ্যও হতে পারে। অনুদৈর্ঘ্য বলা হয় হচ্ছে তোমার এভাবে, আর হচ্ছে অনুপ্রস্থ বলা হয় হচ্ছে তোমার এভাবে, এটাকে অনুলম্বভাবেও বলা হয়ে থাকে। এই দুইভাবেই হচ্ছে হতে পারে, কিন্তু জাইগোটের বিভাজনটা সাধারণত হয় হচ্ছে এই অনুপ্রস্থভাবে। এই অনুপ্রস্থভাবে জাইগোটের বিভাজন ঘটার ফলে তোমার হচ্ছে ধরো এই অনুপ্রস্থভাবে জাইগোটের বিভাজনটা ঘটলো, এর ফলে যেটা তৈরি হবে একটা এপিক্যাল সেল তৈরি হবে, আরেকটা হচ্ছে তোমার বেজাল সেল তৈরি হবে। এই এপিক্যাল সেল আর বেজাল সেল জিনিসটা কি সেটা সম্পর্কে আমরা এখন জানবো। এই উপরের যে সেলটা এটাকে বলা হয় হচ্ছে তোমার এপিক্যাল সেল, আর এই নিচের যে সেলটা এটাকে বলা হয় হচ্ছে তোমার বেজাল সেল বা ভিত্তি কোষ। ঠিক আছে, এই বেজাল নিচে তো তোমরা দেখতেই পাচ্ছ যে বেজ, এটার উপর ভিত্তি করে এই এপিক্যাল সেলটা দাঁড়িয়ে আছে। এখন দেখো উপরের যে এপিক্যাল সেল যেটা সেটাই হচ্ছে তোমার ভ্রূণ হবে, আর বেজাল সেলটাকে বলা হয় হচ্ছে তোমার ভ্রূণ ধারক। উপরেরটা কি হবে, এপিক্যাল সেলটাই হচ্ছে তোমার কি হবে, ভ্রূণ হবে, আর বেজাল সেলটা তোমার হবে হচ্ছে ভ্রূণ ধারক। মানে হচ্ছে তোমরা দেখো যে তোমার এই ভ্রূণটাকে তো একটা জিনিসের ধারণ করতে হবে, তাই না? সো এই বেজাল সেলটাই হচ্ছে তোমার ভ্রূণ ধারক, অর্থাৎ উদ্ভিদের যখন বৃদ্ধি ঘটে তখন ধারকটা থাকবে হচ্ছে তোমার নিচে আর এপিক্যাল সেলটা থাকবে হচ্ছে উপরে। মানে হচ্ছে জিনিসটা থাকবে এইরকম, ধরো এই উদ্ভিদের বৃদ্ধিটা ঘটছে, এই বেজাল সেলটা নিচে আর এপিক্যাল সেলটা উপরে, এটা হচ্ছে তোমার বেজাল সেল আর এটা হচ্ছে তোমার এপিক্যাল সেল। এই বেজাল সেলটা হচ্ছে তোমার এই ভ্রূণটাকে তোমার ধরে রাখছে। এটা যদি আরও স্পষ্টভাবে দেখাই, এটা হচ্ছে বেজাল সেল, এটা হচ্ছে তোমার ভ্রূণ। ঠিক আছে, এই বেজাল সেলটা হচ্ছে এই ভ্রূণটাকে তোমার ধারণ করছে। এই জাইগোটের বিভাজনের ফলে হচ্ছে এইটাই হচ্ছে এই তোমার ভ্রূণ অবস্থায় উদ্ভিদের যে তোমার এই কাণ্ড সৃষ্টি হচ্ছে, তারপরে হচ্ছে তোমার যে অংশগুলো সৃষ্টি হচ্ছে, এই যে ভ্রূণ অবস্থায় যখন উদ্ভিদের কাণ্ড তৈরি হচ্ছে সেটাকে বলা হয় হচ্ছে তোমার ভ্রূণ কাণ্ড, আর উপরের যে অংশগুলো এগুলোকে বলা হয় হচ্ছে তোমার ভ্রূণমুকুল। তাহলে যেহেতু এগুলো ভ্রূণ অবস্থায় তৈরি হচ্ছে এজন্য হচ্ছে এগুলোকে ভ্রূণমুকুল, ভ্রূণকাণ্ড এই নামে অভিহিত করা হয়। তাহলে আশা করি আজকের ভিডিওতে যা বলেছি আমি তোমরা বুঝতে পেরেছো। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই হচ্ছে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে চ্যানেলটি। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।